নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সঙ্গোপনের সুর, কলমে দেবিকা সাহা। পরিচয় পর্ব শেষ হতে হতেই প্রায় 5টা বেজে গেল। কোনো কাজ আর আজকে শুরু হবে না। এমপ্লয়িরা যার মতো নিজেদের কাজ বুঝে নিয়েছে, তবে কালকে এসে কী কাজ করতে হবে সেটা জেনে নিতে হবে। সবাই ইতিমধ্যে নিজের ডেস্কে এসে বসেছে। একটা চাপা গুনগুন রব হয়ে যাচ্ছে সবার মধ্যে। একটা লিস্ট নিয়ে অর্চি আর অঙ্কন সবাইকে বুঝিয়ে দিল যে কি কি কাজ করতে হবে। টোটাল 30 জনকে নেওয়া হয়েছে এই ওয়ার্কশপে প্রজেক্টের জন্য। 10 জন করে মোট 3টে গ্রুপ। একটা গ্রুপ থাকবে স্পেশালি হল ম্যানেজমেন্ট আর ডিজাইনার সেকশনে, একটা গ্রুপ বুটিক ডিজাইনে, আর একটা গ্রুপ এড সেকশনে। আমরা এই ওয়ার্কশপটা খুব মজার সাথে একসাথে মিলেমিশে করব। হয়তো কাজের চাপ থাকবে, তবু চিন্তা নেই, তার সঙ্গে থাকবে প্রচুর আড্ডা। আমি এর আগে আপনাদের সাথে কখনো কাজ করিনি, আশা করি আমরা একসাথে খুব ভালো কাজ করব। তবে কি একটা জিনিস, সেটা যদি কিছুক্ষণ আগে সিলেক্ট করার কথা ছিল, আমি এখন বলে দিচ্ছি। আপনাদের এমপ্লয়ীদের মধ্যে একজন কোঅর্ডিনেট সিলেক্ট করা হয়েছে, যে মেইনলি আপনাদের সবার হয়ে প্রতিনিধিত্ব করবে। এটা আপনাদের সুবিধার জন্য। এই পোস্টে আমাদের গ্রুপের তরফ থেকে মিস কেয়া সান্যালকে সিলেক্ট করেছি। অর্চির মুখে নিজের নামটা শুনে একটু অবাকই হলো কেয়া। একবার মৌমির মুখের দিকে তাকালো। কথাটা শোনার পর কেয়ার চোখ মুখের করুণ অবস্থাটা অর্চির চোখ এড়ায়নি। ভয়ের কোনো কারণ নেই কেয়া, এটা একটা গ্রুপ প্রজেক্ট, আমরা সবাই মিলেই কাজটা করব, সো নো টেনশন। আচ্ছা, এবারে আমি আসল কাজের কথায় আসি। একটা কাজ যখন শুরু করেছি আমরা সবাই মিলে, তাহলে শুরুটাও ভালোভাবেই হোক। মানে সবাই মিলে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার মাধ্যমে। চলুন এবার সামনের ওই হলটাতে চলুন। অর্চি কথাটা বলে এগিয়ে গেল। সবাই ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করছিল বেশ কিছুটা কৌতূহল বশতে। ম্যাডাম অনেকটা স্যারের মতন খুব মিশুকে। ভিড়ের মধ্যে থেকে কথাটা ভেসে আসলো। সবাই অর্চির কথা মতো হলে হলের দিকে এগিয়ে গেল। কি হলো, যাবে না? ওখানে সবাই আছে তো। নিজের ডেস্কের সামনে দাঁড়িয়ে ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছিল কেয়া। হঠাৎ পরিচিত একটা কণ্ঠস্বর পিছন ঘুরে তাকালো। উল্টো দিতে ডেস্কটাতে হেলান দিয়ে এক দৃষ্টি কেয়ার দিকে তাকিয়ে আছে রোহিত। এভাবে ঘোর লাগা দৃষ্টিতে রোহিতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে একটু ঘাবড়েই গেল মেয়েটা। নাকি আমি আছি বলে যেতে চাইছো না? কোনটা? এরকম একটা প্রশ্নের উত্তরে ঠিক কী বলা যায় সেটা কেয়া জানে না। তাই এই প্রশ্নটায় কিছুটা অপ্রস্তুত হলো মেয়েটা। রোহিতকে এক প্রকার এড়িয়ে সামনের দিকে এগিয়ে এলো মেয়েটা। তবে এই মুহূর্তে যেটা হলো সেটা একেবারেই ভাবনার বাইরে। একটা না বলা অপমানে আর অবহেলায় মাথাটা যেন তপতপ করছে রোহিতের। কিছু না ভেবেই কেয়ার হাতটা শক্ত করে ধরে ফেললো ছেলেটা। এতটা অবহেলা করো না কেয়া, সহ্য করতে পারছি না। এভাবে দিনের পর দিন তোমার থেকে অবহেলা পেতে পেতে কোন দিন মরেই যাব। আর নিতে পারছি না কেয়া। অপরাধীরও শাস্তি হয়, অপরাধীকে শুধরানোর সময় দেওয়া হয়। মানছি আমি তোমার অপরাধী, আমি না হয় খারাপ, কিন্তু তুমি তো খারাপ নও। এতটা উদাসীন থেকো না আমার প্রতি। আমার হাতটা ছাড়ুন, এটা পাবলিক প্লেস, এভাবে সিন ক্রিয়েট করবেন না। এক প্রকার জোর করেই নিজের হাতটা রোহিতের হাত থেকে ছাড়িয়ে নিতে উদ্যত হলো কেয়া। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল রোহিত। ও কিছু না ভেবেই হঠাৎ করে কেমন যেন ঘোরের মধ্যেই কেয়ার হাতটা ধরে নিয়েছিল। তবে ব্যাপারটা বুঝে উঠতে পেরে নিজে থেকে কেয়ার হাতটা ছেড়ে দেয়। দেখুন, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই এভাবে যখন তখন আমাকে ডিস্টার্ব করবেন না। কথাটা বলে এদিক ওদিক না তাকিয়ে সামনের দিকে এগিয়ে গেল কেয়া। এই অসময়ে বৃষ্টি আসা এখন যেন আবহাওয়ার নিত্যদিনের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে কি সুন্দর ওয়েদার, আর এখন দেখো এই বৃষ্টির মধ্যে বেরোনোটা কি ঠিক হবে? তবে এখন না বেরোলে বাড়িতে ফিরতেও তো দেরি হয়ে যাবে। এর মধ্যে মা কয়েকবার ফোন করেও নিয়েছে। না ওয়েট করে যাওয়াটা ঠিক হবে না, আমি বরং বেরিয়েই পড়ি। ছাতাটা নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারলেই হলো, তারপর তো আর ভিজবো না। ঠিক এটাই করি। কথাগুলো ভেবে নিয়ে একটু বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল কেয়া। দেখেছিস, সন্ধে হয়ে গেল। এখন আমরা কখন যাব বলতো মহুয়ার বাড়ি? মেয়েটা সকাল থেকে বসে আছে আমরা যাব বলে। আরে জন্মদিনের অনুষ্ঠান তো সন্ধেতেই, তাই না বল?
হ্যাঁ রে সন্ধ্যেতে, আর বিশ্বাস কর এখনও অনেক সময় আছে। তুই এমন করছিস যেন মনে হচ্ছে রাত 12টা বাজে, আর পৌঁছাতে পারবি না তুই। অঙ্কনের কথাটাতে একটু রাগই হলো অর্চির। সবসময় এই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া টাইমে পৌঁছতে না একদম ভালো লাগে না অর্চির। আরে বাবা, সময়টাও তো দিতে হয় সব কিছুর জন্য। এই অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো রে। শোন, বেশি কথা বলিস না। নিজেরাই পাক্কা 0.5 ঘন্টা ইচ্ছে করে দেরি করেছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? মহুয়া তো তোদের থেকে বেশি আমার বন্ধু কি না? তাই তোরা ইচ্ছে করে দেরি করেছিস, সব বুঝি আমি। হ্যাঁ বাবা, কত যে বুঝিস। আমি শুধু ভাবি তুই এখনও এখানে কেন? সরকার তোকে ডেকে নিয়ে কি একটা অ্যাওয়ার্ড কেন দিচ্ছে না? অঙ্কন, শাট আপ। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। ওহো, কিন্তু আমি তো ভীষণ চিল আছি। হাউ ফানি। অঙ্কন আর অর্চির এরকম বাচ্চাদের মতো ঝগড়া করার ব্যাপারটা বেশ উপভোগ করছিল রোহিত। তবে ঝগড়াটা যে মাত্রায় বাড়ছে এবার আর না থামলেই না। তোরা কি শুরু করলি এসব? ধর, এরকম বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন অর্চি? কি? আমি আমি ঝগড়া করছি? আর ও যে, না না, আমি ঝগড়া করছি রে। রোহিত, তুই কি বলছিস? হ্যাঁ, ও কি ঝগড়া করতে পারে বল? এ তো শান্ত মেয়ে, তুই এসব বলতে পারিস না, একদমই পারিস না। রোহিত এবার হেসেই ফেলল। না, এদের দুজনকে থামানোর সাধ্য ওর নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কেউ কিচ্ছু করিসনি, এবার তো থাম রে তোরা। আচ্ছা শোন না, আমার কি যাওয়াটা ঠিক হচ্ছে? না মানে কারোর সাথেই তো আমার আর কি তেমন যোগাযোগ নেই। এভাবে হঠাৎ করে বিনা নিমন্ত্রণে চলে যাওয়াটাও কি ঠিক হচ্ছে রে? সব ঠিক হচ্ছে, চুপচাপ চল তো। এমন লজ্জাবতী কবে থেকে হয়ে গেলি তুই, সেটাই তো ভাবছি। অর্চির কথাটাতে অঙ্কনও হেসে সায় দিল। দ্যাট ইজ নট ফেয়ার অর্চি। আর অঙ্কন, তুইও তোর বয়ের সাথে তাল মেলাচ্ছিস, এটা ঠিক না। আমি মোটেও লজ্জা পাচ্ছি না। ওদের গাড়িটা সামনের স্টপেজের দিকে এগোতেই জানলা দিয়ে অর্চি দেখতে পেল ওই বাস স্ট্যান্ডের শেডের নিচে কেয়া দাঁড়িয়ে। মনে হয় বাসের জন্য ওয়েট করছে। ওকে দেখেই অর্চির মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। আচ্ছা মেনে নেব তুই লজ্জা পাস না, তুই খুব সাহসী, এটাও মেনে নেব। একটা কাজ বলছি, করে দেখা, তবেই মেনে নেব। অর্চি যে কী বলছে সেটা অঙ্কনও বুঝতে পারল না, তবে কিছু তো একটা ভেবে বলছে। এটা মনে হতো নিজেও অর্চির কথাতেই তাল মেলালো। ওই দেখ, বাস স্ট্যান্ডে কেয়া দাঁড়িয়ে আছে। ওকে গিয়ে বুঝিয়ে আমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি করিয়ে নিয়ে আয়, তবেই বুঝবো তুই খুব সাহসী। হোয়াট? এক প্রকার আকাশ থেকে পড়ার মতোই অবাক হয়ে রিয়াক্টটা করলো রোহিত। এটাই এরকম একটা টাস্ক দেওয়ার কি মানে অর্চি? জানিস যেটা আমি পারবো না। আর অঙ্কন, তুই তো জানিস কেয়া কতটা জেদি মেয়ে, আর আমার ব্যাপারটাও জানিস। আমাকেও দু চোখে দেখতে পারে না। আমার কথাতেও আমার সঙ্গে চলে আসবে এটা ভাবনাতেও আমি আনতে পারছি না। উল্টা আমাকে দেখলে আরও তেলে বেগুনে চলে উঠবে। সরি রে, এটা আমি করতে পারবো না। এই হচ্ছে একটা দোষ, জানিস তো। আরে বাবা, কেয়ার তোর ওপর রেগে যাওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। তোকে অ্যাভয়েড না করারই বরং কোনো কারণ নেই। কিন্তু তাই বলে তুই চেষ্টা করবি না? চেষ্টা যদি না করিস তাহলে একেবারে করিসই না। এইভাবে বেছে বেছে চেষ্টা করিস না প্লিজ। মানে, তোর মনে হচ্ছে অর্চি যে আমি বেছে বেছে চেষ্টা করছি? ওর সাথে একবার কথা বলার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, এগুলো জানার পরেও? আমি কিন্তু অর্চির কথাতেই সায় দেবো রোহিত। দেখ, আমি তো জানি তুই কিভাবে কেয়ার সঙ্গে একবার দেখা করার জন্য, ওর সঙ্গে কথা বলার জন্য আমার এখানে পড়ে আছিস। ইভেন এই ওয়ার্কশপেও অ্যাড হলি শুধু ওর কাছাকাছি থাকবি বলে। তাহলে যখন কাছাকাছি থাকতেই চাইছিস, তখন যে কোনো পরিস্থিতিতেই তো তোর সবসময় থাকা উচিত, তাই নয় কি? দেখ, মেয়েটা বৃষ্টির মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে আছে, তুই একবার যা ওর কাছে। হ্যাঁ মানছি, হয়তো তোর কথা শুনবে না, কিন্তু এভাবেও তো বসে থাকাটা ঠিক নয়, তাই না? চেষ্টা করেই দেখ না ওকে রাজি করাতে পারিস কি না আমাদের সঙ্গে যাওয়ার জন্য। আরে আমাদের রোহিত সেই স্কুলে কত ডেয়ারিং ডেয়ারিং কাজ করে ফেলতো, আর এখন সামান্য এই কাজটা করতে পারছে না। না, এটা তো হতেই পারে না। ঠিক পারবে, দেখ করছি। তোর দেওয়া চ্যালেঞ্জটা রোহিত এই ফুলফিল করলো বলে। অর্চি আর অঙ্কন তো বলেই খালাস। তবে এই মুহূর্তে রোহিত খুব ভালো করেই জানে যে কেয়াকে রাজি করানো অতটাও সহজ না। যেখানে মেয়েটা ওর উপস্থিতি একেবারের জন্যই সহ্য করতে পারে না। বাবার হাতঘড়িটার দিকে দেখে নিচ্ছে কেয়া। আগের দুটো বাস এত ভিড় ছিল যে ছেড়েই দিতে হলো। কিন্তু এবার যে আর দেরি করলে হবে না। অগত্যা ভিড় থাকলেও উঠে যেতে হবে এবারে। কেয়া,
পরিচিত একটা গলার আওয়াজ শুনে ঘুরে তাকালো কেয়া। ওর প্রায় সামনেই রোহিতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মেয়েটা। তুমি এই বৃষ্টির মধ্যে এখানে বাসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? মানে আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে একবার বলি আমার সঙ্গে যাওয়ার কথা। তুমি এসো, সামনে আমার গাড়িটা দাঁড় করানো আছে, চলো আমি তোমাকে পৌঁছে দেবো। রোহিতের কথাগুলো খানিকটা মাথার উপর দিয়েই যাচ্ছে কেয়া। কি বলছে কি লোকটা? এভাবে বৃষ্টির মধ্যে বাস পাওয়া যাবে না, আর পেলেও জায়গা পাবে না, ভিড় হবে খুব। বেটার চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রোহিত আবার বলল, কি হলো, চলো। আমি জানি আমার সঙ্গে যেতে তুমি পছন্দ করো না, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জেদ করো না প্লিজ, চলো আমার সঙ্গে। সামনের দিকটাতেই রোহিতের নির্দেশ করা গাড়িটা দাঁড়িয়ে। ওদিকে একবার তাকালো রোহিত। এই মুহূর্তে গাড়ির সামনের দিকটায় অঙ্কন আর অর্চিকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন একটু খটকাই লাগলো। অন্ধকার হলেও কেয়া বেশ বুঝতে পারছে যে গাড়ির সামনের দিকটায় অঙ্কন সেন আর অর্চিতা ম্যাডাম দাঁড়িয়ে। ওদেরকে দেখতে পেয়ে আবার মুখ ঘুরিয়ে নিল কেয়া। তবে এই মুহূর্তে কেয়াকে অবাক করে দিয়ে রোহিত ওর হাতটা ধরে ওকে ওখান থেকে একটু দূরে নিয়ে এলো। ঘটনার আকস্মিক দিকটা এতটাই বেশি ছিল যে কেয়া কিছু বুঝতে পারার আগেই ব্যাপারটা কীরকম যেন ঘটে গেল। যখন ব্যাপারটা বুঝতে পারল তখন এক প্রকার চিৎকার করেই উঠল মেয়েটা, আমার হাতটা ছাড়ুন। কথাটা বলে এক প্রকার জোর করে অঙ্কনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কেয়া। আপনার সাহস কী করে হচ্ছে আমার হাত ধরার? কি মনে করেন কি নিজেকে? এভাবে রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতাম করতে লজ্জা করছে না? বেশ জোরেই রোহিতের উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল কেয়া। পরিস্থিতি আয়ত্তে নেই এটা বুঝতে পেরে অঙ্কন আর অর্চি ওদের দিকে ছুটে এলো। কেয়ার মাথাটা যেন রাগের দপদপ করছে। যেখানে ও চাইছে একটু সুস্থভাবে বাঁচতে, সেখানে প্রতিদিন একই জিনিস আর যেন নিতে পারছে না মেয়েটা। আপনি কি ভেবেছেন কেয়াকে যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছা ব্যবহার করা যায়, যখন যা খুশি তাই করা যায় আমার সাথে? এটা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেয়া, আমি তোমার সঙ্গে কি করেছি এখন? আমি তো তোমাকে শুধু ওই ভিড় বাসে যেতে পারবে না বলেই আমি তো তোমাকে আমার সঙ্গে যেতে বললাম। আপনার সাথে? পাগল হয়েছে নাকি? মরে গেলেও আমি আপনার সঙ্গে যাব না, বা আপনার উপকার নেব না। অবশ্য আপনার সঙ্গে গেলে বেঁচে থাকবো কি না সেটাই তো একটা প্রশ্ন সাপেক্ষ। কেয়া অবাক হলেন যে? অবাক হওয়ার মতো তো কিছু বললাম নাকি আমি? আপনি একদিন আমার উপকার করতে গিয়ে আমাকে আনন্দ দিতে গিয়ে সারপ্রাইজ দেওয়ার নাম করে ছাদ থেকে ফেলে দিয়ে মারতে চেয়েছিলেন। সে আপনিই যে আমাকে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলবেন না তার কি গ্যারান্টি আছে? বরং আমাকে মেরে ফেলার পেছনে আপনার 1000টা কারণ আছে। সেদিন বেঁচে গিয়েছিলাম বলেই না আজও পিছন পিছন ঘুরছেন? কি করে আমাকে শান্তি না দেওয়া যায়, আমাকে মেরে ফেলাটাই তো আপনার উদ্দেশ্য। কেয়ার কথাগুলো যেন রোহিতের মধ্যে তীরের ফলার মতো বিচ্ছিল। একটা ভয়ঙ্কর অতীতের তীব্রতায় আবার ক্ষতবিক্ষত করে দিচ্ছিল ওর মনটা। কেয়া, তুমি এসব কী বলছো? একদম এরকম রিয়্যাক্ট করার কি মানে? রোহিত তো একটা সাধারণ কথাই বলেছে তোমাকে। অর্চির এই কথাটা শুনে ওর দিকে খুব শান্তভাবে তাকালো মেয়েটা। হ্যাঁ, শান্তভাবেই তো। আপনাদের রোহিত তো খুব শান্তভাবেই আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তখন আপনি কোথায় ছিলেন? ছিলেন না তো, জানেন না তো না কিছু। তাই আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদের, বন্ধুর হয়ে তদারকি করতে আসবেন না। যেটা জানেন না, পরিস্থিতিতে আপনারা ছিলেন না, সেই পরিস্থিতি নিয়ে বিচার করতে আসবেন না। আমি আবারও রিকোয়েস্ট করছি। আর হ্যাঁ স্যার, আপনিও এই মজা দেখতেই এসেছেন। আপনার সম্পর্কে আমার একটা অন্যরকম ধারণা ছিল স্যার, আপনি সেটা ভেঙে দিলেন আজ। আপনারা কি ভাবেন বলুন তো, যে আমি আপনাদের বুটিকের একজন সামান্য এমপ্লয় বলে আমার কোনো নিজস্ব জীবন নেই, নিজস্ব মতামত নেই? অবশ্য আপনারা এটাই ভাবেন, না হলে তো ওই লোকটাকে আমার ফোন নাম্বার দিতেন না, ইনফ্যাক্ট এইসব মজাও করতেন না। তো তুমি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছো কেয়া। হয়তো, তবে একটু বাড়াবাড়ি করাটা দরকার নিজের জন্য। এত সবার ভালো চাওয়া আমার জন্য আমি আবার ঠিক নিতে পারছি না, সরি। আমার বাস চলে এসেছে, আমি এগোলাম। আর আমার কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তবে আমি দুঃখিত। কথাটা বলে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল কেয়া। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, গল্পগুলো প্রচুর প্রচুর শেয়ার করো। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরছে।